পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ। পর্ব সংখ্যা 50 এর বর্ধিত অংশ। সম্ভীরাকে কোলে নিয়ে এক প্রকার দৌড়ে হসপিটালের ভিতর প্রবেশ করে। নিয়াজ মাত্র হসপিটাল থেকে বেরোচ্ছিল, তখনই সৌম্যকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে নিয়াজ অবাক হয়। সে কিছু বলার আগেই সৌম্য ভাঙা গলায় বলে, আমার ইরাবতীকে বাঁচিয়ে দিন ভাইয়া, ওকে কে যেন গুলি মেরে দিয়েছে, আর ওর মুখের চামড়া ঝলসে গিয়েছে দেখুন। নিয়াজ হতভম্ব হয়ে যায়, তার মাথা চক্কর কাটে। ইরা সৌম্য দুজনের অবস্থাই ভয়াবহ লাগছে। নার্স স্ট্রেচার নিয়ে আসলে সৌম্য ইরার নিথর শরীরটা স্ট্রেচারের উপর শুইয়ে দেয়। দুজন নার্স দ্রুত পায়ে ইরার স্ট্রেচার নিয়ে অপারেশন থিয়েটারের দিকে যায়। সৌম্য নির্জীব চোখে ইরার বিধ্বস্ত মুখটার দিকে চেয়ে থাকে। কি জানি এই মেয়েটা তাকে আর কখনো সৌম্য বলে ডাকবে কিনা, একবার ভালোবাসি শুনতে চাওয়ার আবদার করবে কিনা, আবার কখনো কথা বলবে কিনা। হঠাৎ সৌম্য তার দুর্বল কম্পন শরীর নিয়ে মেঝেতে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে। নিয়াজ খেয়াল করে সৌম্যকে টেনে তুলতে চাইল, তবে সৌম্যকে একটুও নাড়াতে পারল না। মৃদু স্বরে বলে, সৌম্য এখান থেকে ওঠো। সৌম্য হঠাৎ নিয়াজকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, আপনি আমার ইরাবতীকে বাঁচাতে কেন যাচ্ছেন না? ইরাবতী মরে যাবে তো, ওকে বাঁচিয়ে দিন না নিয়াজ ভাইয়া। ইরাবতী আমার ভালোবাসতে বসতে নিজের জীবন দিয়ে দিচ্ছে, দয়া করে ওকে বাঁচিয়ে দিন। শেষ কথাগুলো বলতে বলতে সৌম্যর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিয়াজ ঢোক গিলে বলে, আমার স্যার তোমার ইরাবতী ট্রিটমেন্ট করছে সৌম্য, তুমি একটু শান্ত হও। সৌম্য মাথা নিচু করে নিয়েছে, মনে হচ্ছে 5 বছরের বাচ্চা চকলেট না পেয়ে হসপিটালের নোংরা জায়গায় বসে কান্না করছে। সৌম্যকে সেসব বাচ্চাদের চেয়ে কম কিছু লাগছে না। হসপিটালে রাখা টিভির নিউজ চ্যানেল থেকে কিছু কথা ভেসে আসে। বাংলাদেশের ঢাকা উত্তর মহানগরীর সাবেক সভাপতি আকাশ নওয়ান ঢাকা থেকে চট্টগ্রামের পথে হেলিকপ্টারে যাত্রারত ছিল। আজ বিকেল 5টায় তার হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে। কথাগুলো সৌম্য আর নিয়াজের কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। মাথা উঁচু করে বিস্ময় দৃষ্টিতে তাকালো উঁচুতে সেট করে রাখা টিভির পানে, যেখানে একজন সাংবাদিক অনবরত ঠোঁট নাড়িয়ে দুঃসংবাদ ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের কানে কানে। সৌম্য স্তব্ধ চোখে চেয়ে থাকে, চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রুকণা জমতে শুরু করেছে। আকাশ ভাইয়া ঘন্টাখানেক আগেই তাদের সবার সাথে হেসে বাড়ি থেকে বেরিয়ে গেল, সেই মানুষটার এখন এই অবস্থা। আকাশ ভাইয়ার জন্য যে তার বোনও অপেক্ষা করছিল, তবে কি তার বোনের কাছে পৌঁছাতে পারেনি আকাশ? সৌম্যর কানের কাছে আকাশের হাসির শব্দ বাজে, সেই সাথে কিছু কথা। সৌম্য, আমি ফিরছি, তোমার বোনকে একটু বুঝিও। তার ভাই গাধা হলেও তোমার বোনও যেন ভাইয়ের লেজ ধরে গাধি না হয়। সৌম্য রাখতে গিয়ে হেসে ফেলেছিল আকাশের কথা শুনে। তুমি সন্ধ্যা মালতী আমার মন থেকে ভীষণ আপন, বুঝেছ? প্লিজ আমাকে আর কষ্ট দিও না তোমরা। আমি সন্ধ্যা মালতীর সাথে সুখে শান্তিতে সংসার করতে চাই। তুমি সন্ধ্যা মালতীর বড় ভাই, সেই হিসেবে দোয়া করে দিও। আমাকে বড় ভেবে পাষাণ ভেবে শুধু কষ্ট ছড়ে দিও না। আমিও কিন্তু দুঃখ পাই সৌম্য। সৌম্য বুঝেছিল আকাশকে না বলে সন্ধ্যার অপারেশন করার জন্য আকাশ তাকে এভাবে বলেছিল। সৌম্য ছোট করে বলেছিল, সরি, আর কখনো এরকম ভুল হবে না আকাশ ভাইয়া। কথাগুলো ভেবে সৌম্যর বুকটা চিনচিন করে উঠল। ধরা গলায় বিড়বিড় করে, আকাশ ভাইয়া। এটুকু বলতে গিয়ে সৌম্যর ডান চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবারও বিড়বিড়িয়ে বলে, যাবেন না আকাশ ভাইয়া, আপনাকে ছাড়া আমার বোনও তো মরে যাবে। নিয়াজ ধীরে ধীরে সৌম্যর পাশ থেকে উঠে টিভির সামনে এসে দাঁড়ায়। মাথা ঝিমঝিম করছে। টিভির স্ক্রিনে একটু পরপর দেখাচ্ছে হেলিকপ্টারের বিধ্বংসী রূপ। চারিদিকে শুধু আগুন আর কালো ধোঁয়া। নিয়াজ ডান হাত দেয়ালে ঠেকিয়ে রাখে, দৃষ্টি টিভির স্ক্রিনে। কতক্ষণ যে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে নিজেও জানে না। কানের কাছে আকাশের বলা শেষ কথা বারবার বাজছে। এত বড় সুসংবাদ দেওয়ার জন্য দেশে ফিরে সন্ধ্যা মালতীর সাথে দেখা করার পর সর্বপ্রথম তোমাকে একটি লজেন্সের 4 ভাগের 1 ভাগ ট্রিট দেব। চিন্তা করো না, তোমার কিপটামির স্বভাব থাকলেও আমার এসব নেই। এসব কথা আকাশ ছাড়া আর তো কেউ বলে না। আকাশ হারিয়ে গেলে এসব কথা আর কে বলবে? আকাশকে কেউ জিজ্ঞেস করলে কে উত্তর দেবে? নিয়াজ তার শত্রু? নিয়াজের দম বন্ধ লাগলো, কেমন ছটফট লাগে। অনেকটা সময় পেরিয়ে গেলে বহু কষ্টে উচ্চারণ করে আকাশ। এরপর নিয়াজ কয়েক পা পিছিয়ে এসে চিৎকার করে বলে, এসব নিউজ বন্ধ করো, বন্ধ করো এসব। বলতে বলতে হাতের কাছে শক্ত কিছু পেয়ে টিভির দিকে ছুঁড়ে মারে।
হসপিটালের অনেকে নিয়াজকে আটকাতে এগিয়ে আসে। নিয়াজ দু হাতে কান চেপে ধরে কি যেন বিড়বিড় করে। বাংলাদেশের প্রতিটি চ্যানেল দেখানো হচ্ছে ঢাকা উত্তর মহানগরীর সাবেক সভাপতি আকাশ নওয়ান হেলিকপ্টার ক্র্যাশে মৃত্যুবরণ করেছে। হেলিকপ্টার চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে, যার দেহের অবস্থা ভয়াবহ। তবে আকাশের দেহ কেউ উদ্ধার করতে পারেনি। সকলের ধারণা আকাশের দেহ অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে তাকে শনাক্ত করা যায়নি। রাত 9টায় রায়ান সন্ধ্যার শিমো রওনা দিয়েছিল চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে। রাত 3টায় ঢাকা এসে পৌঁছেছে। আকাশকে চট্টগ্রাম তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পায়নি। এখনো তল্লাশি চলছে। সৌম্য নিউজটি পেয়ে রায়ানকে কল করে বলেছে তার বোনকে নিয়ে এক্ষুনি ঢাকা ফিরতে। সৌম্য কথাটা বলেছে কারণ সন্ধ্যা চট্টগ্রাম থাকলে তার বোনের অবস্থা আরো খারাপ হবে। এজন্য আসমানি নাওয়ানকেও চট্টগ্রাম যেতে দেয়নি। আকাশকে পাওয়া গেলে সাথে সাথে ঢাকাতেই ব্যাক করতে হবে। চট্টগ্রাম গিয়েও লাভ নেই। তাছাড়া ইরার জীবন আশঙ্কায়। সৌম্য কোন দিকে যাবে বুঝে পায় না, তাই নিজেকে দিশেহারা লাগে। রায়ান গাড়ি থেকে নেমে ব্যাক সিটের দরজা খুলে দিলে গাড়ির ভেতর থেকে সন্ধ্যা নেমে আসে। অপর পাশ থেকে শিমও বেরিয়ে আসে। সন্ধ্যা একবারের জন্য কারো দিকে তাকালো না। রোবটের মতো স্ট্যাচু হয়ে এলোমেলো পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। চট্টগ্রাম থেকে আসবে না বলে অনেক কেঁদেছিল। আকাশের জন্য কেঁদেছিল গলা ফাটিয়ে, যা আশেপাশের মানুষ সার্কাসের মতো দেখেছে। কিন্তু সন্ধ্যা গাড়িতে ওঠার পর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। একদম চুপচাপ শান্ত হয়ে গেল। সন্ধ্যার দৃষ্টির স্থির। পরনের সাদা শাড়ির আঁচল মাটির অনেকটা অংশ দখল করে নিয়েছে। লম্বা চুলগুলো খোলা, যা ভীষণ এলোমেলো। বাড়ির দরজা খোলা থাকায় সন্ধ্যা সরাসরি বাড়ির ভেতর প্রবেশ করে। মেয়েটা এবারও কোনো দিকে তাকালো না। তার দৃষ্টি সামনে স্থির। বাড়ির ডাইনিংয়ে সকলে উপস্থিত। আসমানি নাওয়ান, শিমুর মা, অরুণ, অলিভিয়া, সৌম্য। সন্ধ্যাকে সবার আগে সৌম্যই খেয়াল করেছে। বোনের এমন বিধ্বস্ত রূপ দেখে সৌম্যর বুকটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পায়ের গতি একটুখানি বাড়ল বোধহয়। সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তখনই সৌম্য অস্পষ্ট স্বরে ডাক দেয়, বনু। সন্ধ্যা বোধহয় শুনল না। শাড়ির আঁচল তার থেকে প্রায় 4 হাত দূরত্ব পর্যন্ত ছেঁচড়িয়ে যায়। কালো কিচকিচে চুলগুলো বালির কণা লেগে সাদা সাদা হয়ে আছে। সকলে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। আসমানি নাওয়ান নিশ্চুপ। অধিক শোকে পাথর। কথাটা আপাতত আসমানি নাওয়ান আর সন্ধ্যার জন্য বেশ প্রযোজ্য মনে হচ্ছে। সৌম্য আবারও কিছুটা শব্দ করে ডেকে ওঠে, বনু। সন্ধ্যার পা থেমে যায়। মিনিট 2 একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। এরপর দিক ফিরিয়ে সন্ধ্যা তার ভাইয়ের পানে তাকায়। সন্ধ্যার চোখ দুটো টকটকে গোলাপি হয়ে আছে। মুখের অবস্থা যাচ্ছে তাই অধিক কান্নার ফলে। বোনের অবস্থা দেখে সৌম্যর বুকটা ধক করে ওঠে। দুর্বল শরীরটাকে আরও ভীষণ দুর্বল লাগতে শুরু করে। সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়ায়। দু ভাই বোনের দিকে তাকায়। এতক্ষণে নিশ্চুপ রোবটের ন্যায় সন্ধ্যা ভাইকে দেখে যেন ভেতরের সব উগলে দিতে চাইল। গত কয়েক ঘন্টার খড়খড়ে চোখ জোড়া থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্য ঢোক গিলল। কিছু বলতে চাইছে বোধহয়। খুব চেষ্টাও করলো ছেলেটা, কিন্তু কথাগুলো গলায় এসে বারবার বেঁধে যাচ্ছে। সন্ধ্যা হঠাৎই ভাইয়ের বুকে মাথা টেকিয়ে 2 হাতে সৌম্যকে সাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সৌম্য পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। তার বোনের কান্না যে একদম তার বুকে গিয়ে লাগে। তার বোনও তো তার ছোট মা। কি করে সহ্য করবে তার ছোট মায়ের এত কষ্ট মিশ্রিত কান্না? কি বলেই বা সান্ত্বনা দিবে? সে কিচ্ছু জানে না। সে শুধু জানে তার ভীষণ কষ্ট হয় তার বোনও কাঁদলে। সে চায় তার বোনও অনেক সুখে থাকুক, কিন্তু সে ব্যর্থ। তাদের কপাল যে ভালো নেই। সে কি করে তার বোনের কপালে সুখ লিখবে? সুখ লেখার দায়িত্ব তো আল্লাহ তাকে দেয়নি। কিছুক্ষণ পর সন্ধ্যা মাথা উঠিয়ে সৌম্যর দিকে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলে, আমি ওনার জন্য অপেক্ষা করেছি, কিন্তু উনি আসেননি ভাইয়া। উনি আমাকে একা ফেলে চলে গিয়েছে। সন্ধ্যার কথা বেঁধে আসে। তবুও কাঁদতে কাঁদতে বলে, উনি আমাকে শাড়ি পরতে বলেছিল। আমি পরেছি দেখো। আমাকে সাজতে বলেছিল। আমি সেজেছি। উনি বলেছিল আমার কণ্ঠ সামনে থেকে শুনবেন। আর তাই সেই সুদূর নিউ ইয়র্ক থেকে ছুটে আসছিল। আমি ওনাকে আমার কণ্ঠ শোনাবো বলে পাতের খাবার রেখে ওনার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি আসেননি। উনি কি সত্যি আর নেই ভাইয়া? বলো না উনি কোথায়? সন্ধ্যা কথাগুলো বলতে বলতে 2 হাতে সৌম্য শার্টের কলার ধরে ঝাঁকায়। সৌম্যর বুক ব্যথা ক্রমশ বাড়ে।
নির্জীব চোখে কান্নারত সন্ধ্যার পানে চেয়ে থাকে। সন্ধ্যা ইচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, উনি আমাকে স্বপ্ন দেখিয়ে কেন চলে গেল বলো? আমি এখন কিভাবে থাকবো? উনি আমার উপর কতদিন অভিমান করেছিল, তাতেই আমার দম বন্ধ লাগতো। আর এখন ও সৌম্য ভাইয়া, ওনাকে আমার কাছে এনে দাও না। আমি ওনাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না, বিশ্বাস করো। তোমরা কেউ তো দয়া করো আমার উপর। আমার আকাশকে আমার কাছে এনে দাও। আমার আর কিচ্ছু চাই না। সন্ধ্যা কান্নামাখা গলায় কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে সৌম্যর পা বরাবর বসে সৌম্যর পায়ের সাথে মাথা ঠেকিয়ে দেয়। দুর্বল শরীরটায় একটুও জোর নেই, অথচ প্রিয় মানুষের জন্য কোথা থেকে যেন এত এত অশ্রু, এত আর্তনাদ বেরিয়ে আসছে। সৌম্য চোখ জোড়া বুঝে নিল। দু চোখ বেয়ে টুপ করে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আসমানি নাও নিস্তব্ধ চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে, যেন তার মাঝেও প্রাণ নেই। তবে ছেলের জন্য চোখের কোণ ঘেঁষে নীরব অশ্রু ঝরাতে একবারের জন্য ভোলেনি তার দু চোখ। সকলের দৃষ্টি ক্রন্দনরত সন্ধ্যার উপর, যে মেয়েটার কান্নাই নিস্তব্ধ মাঝরাতে প্রতিটি দেয়ালে গিয়ে ধাক্কা খায়। আজ যদি আকাশ তার সন্ধ্যা মালতীকে এভাবে কাঁদতে দেখতে পেত, তবে সে কি ঠিক থাকতো? সন্ধ্যার বুক ফাটা কান্না সহ্য করার ক্ষমতা আল্লাহ আকাশের থেকে কেড়ে নিয়েছিল, কিন্তু আজ যে সন্ধ্যাকে আটকানোর মতো সন্ধ্যার ব্যক্তিগত পুরুষ নেই, সেই যে হারিয়ে গিয়েছে। আজ তো আকাশের সন্ধ্যা মালতীর খুশির দিন ছিল, সবচেয়ে খুশির দিন। দুনিয়ার বিস্তৃত আকাশের বুকে সন্ধ্যা নামার সাথে সাথে পৃথিবীর এক ক্ষুদ্র মানব আকাশের বুকে মানব সন্ধ্যা নামার কথা ছিল, কিন্তু তা হলো না। দুনিয়ার আকাশের বুকে সন্ধ্যা নেমে তা পেরিয়ে রাত পেরিয়ে সকাল হতে চলল, অথচ মানব আকাশ তার বুকে সন্ধ্যা নামানোর আগেই কোন অদূরে হারিয়ে গেল কে জানে। সন্ধ্যার নজরে অরুণকে পড়লে সে তার দুর্বল শরীরটা টেনে তোলে, কয়েক পা এগিয়ে গিয়ে অরুণের সামনে গিয়ে দাঁড়ায়। অরুণ চোখ নামিয়ে নেয়। সে এরকম সন্ধ্যাকে কিভাবে দেখবে? সে তো সন্ধ্যাকে বলেছিল আর একটু পর সন্ধ্যা আকাশের দেখা পাবে, কিন্তু তার কথা যে ফলেনি। সন্ধ্যা কান্নামাখা গলায় বলে, ভাইয়া, আপনি তো বলেছিলেন আপনার বন্ধু আর 2 মিনিটের মাঝে আসবে, কিন্তু দেখুন কত ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু তার খবর নেই। আপনার বন্ধুকে একটু বলুন না আমি অপেক্ষা করছি তার জন্য, একবার আসতে বলুন। অরুণ ঢোক গিলল, চোখের কোণে বিন্দু বিন্দু জলকণা। অরুণের পাশে দাঁড়ানো অলিভিয়া মলিন মুখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সে সন্ধ্যাকে দেখতে চেয়েছিল, কারণ আকাশ মেয়েটাকে কেন এত ভালোবাসে এটা বুঝতে। আর এখানে এসে সন্ধ্যার এরকম চেহারার চেয়ে ভালোবাসার রূপ দেখে তার নিজেরই কান্না পাচ্ছে। এরা দুজন দুজনকে কত ভালোবাসে। আকাশ যদি সুস্থ থাকতো, তার আকাশকে ভালো লেগেছিল। আর এখানে এসে সন্ধ্যাকে দেখে মনে হচ্ছে, ইস, সে আকাশ আর সন্ধ্যাকে যদি একসাথে দেখতে পেত। অরুণকে চুপ দেখে সন্ধ্যা 2 হাত জমা করে কাঁদতে কাঁদতে বলে, বলুন না ভাইয়া, আপনি কেন বললেন উনি আর 2 মিনিট পর আসবে? আপনার বন্ধু আমাকে বলল এই তো আসছি। আপনি বললেন আর 2 মিনিট পর আমার আকাশের সাথে দেখা হবে। আপনারা কেউই আপনাদের কথা রাখলেন না। অরুণ আর নিতে পারল না। সে সন্ধ্যাকে পাশ কাটিয়ে হন হন করে বাইরে বেরিয়ে যায়। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। সৌম্য এগিয়ে এসে ধীরে ধীরে সন্ধ্যার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। সন্ধ্যার ডান গালে হাত দেয়। সন্ধ্যা তাকায় ভাইয়ের পানে, ফোপাতে ফোপাতে বলে, আমার বুদ্ধি হওয়ার পর থেকে বুঝেছি আমার কপাল পুরাটাই পোড়া। কষ্ট করতে করতে যখনই একটু সুখের দেখা পাই, তখনই সব এলোমেলো হয়ে যায়। এটা তো নতুন নয়, তবুও তুমি কেন আমাকে এত যত্ন করে বড় করেছিলে ভাইয়া? এখন দেখো আমাদের আল্লাহ আমাকে তার চেয়ে বেশি যত্ন করে কষ্ট দিচ্ছে। আমি কি অপরাধ করেছি? যদি অপরাধ করেই থাকি, তবে আমার অপরাধে আল্লাহ আমাকে কেন মৃত্যু দেয় না? কথাগুলো বলে সন্ধ্যা একটু শ্বাস নেয়। এরপর আবারও বলে, তুমি ঠিকই বলো ভাইয়া, আল্লাহ আমাদের বারবার বাঁচিয়ে নেয় কষ্ট দেওয়ার জন্য। আমাদের ভাগ্যের খাতা থেকে দুঃখ পাওয়ার পরিমাণ এখনো কমেনি। আমি আর পারছি না ভাইয়া। আমাকে মায়ের সাথে খবর দাওনি কেন বলো তো? তুমি মা দুজনেই খুব স্বার্থপর। আমাকে কষ্ট দেওয়ার জন্য কেউ আমায় মরতে দাওনি। কথাগুলো বলতে গিয়ে সন্ধ্যা হাঁপিয়ে যায়। কান্নার তোরে শরীর ভেঙে আসছে মেয়েটার। সৌম্যর চোখ দুটো টকটকে লাল। সে কি বলবে তার বোনকে? তার নিজেরই তো বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। সৌম্য মাথা নিচু করে নিলে চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে যদি জানতো তার বোনর জীবনে একটু সুখ নেই, তবে তার বোনকে আর বাঁচাতে চাইতো না, মুক্তি দিয়ে দিত। কথাটা ভাবতেই সৌম্যর বুকে তীব্র ব্যথা অনুভূত হয়।
সন্ধ্যার মাথা তার বুকে চেপে ভাঙা গলায় বলে, এসব বলিস না বনু। তোর মাঝে আকাশ ভাই আর দিয়ে যাওয়া ছোট্ট একটি প্রাণ আছে। নিজেকে শক্ত কর বনু। সন্ধ্যার শরীর ছেড়ে দিয়েছে, কান্না থামেনি। এত কষ্ট আর নিতে পারে না সে যে পারল না। তার আর আকাশের ঘরে একটি ছোট্ট প্রাণ আসবে। আকাশ কি আর তাকে সোনা বউ বলে ডাকবে? ডাকবে না, তাই না? তাকে আর সন্ধ্যামালতী বলেও ডাকবে না। কথায় কথায় আর তাকে চুমুও খাবে না। সন্ধ্যাও আর বিরক্ত হবে না। আকাশ আর তাকে জড়িয়ে ধরবে না। তার দিকে তাকিয়ে আর হাসবে না। কেউ বলবে না, সন্ধ্যামালতী কাঁদলে আমার বুক ব্যথা হয়। আসমনি নন অনেকক্ষণ পর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ওড়ায়। মা হয়ে সন্তানের মৃত্যু দেখার সৌভাগ্যবতীদের তালিকা থেকে আল্লাহ আমায় বাদ দেয়নি তাহলে। এটুকু বলতে গিয়ে ভদ্রমহিলার রক্তলাল চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। একটু হাসলো বোধহয়। কষ্ট পেলে মানুষ কাঁদে। আসমানি নওয়ান কাঁদে কেন কি জানি। শিমুর মা দুজনেই ফুপিয়ে কাঁদছে। অরুণ ফাঁকা রাস্তার ধারে বসে আছে, দু হাতে মাথার চুল টেনে ধরে রেখেছে। তার শুধু মাথায় ঘুরছে আকাশের সাথে শেষবার দেখা হওয়ার মুহূর্তটা। সে আকাশের সাথে মজা করে হেসে কথা বলে তাকে হেলিকপ্টারে উঠিয়ে দিল। কত আশা বুকে বেঁধেছিল, কত স্বপ্ন বুনে নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল তার সন্ধ্যামালতীর কণ্ঠ শুনবে বলে। সব এক নিমেষেই ভেঙে গেল। আল্লাহ কেন এমন করলো? অরুণ ঢোক গিলে করুণ কণ্ঠে আওড়ায়, তুই কোথায় আকাশ? দেখ তোর সন্ধ্যামালতী কাঁদছে। তুই কেন গেলি না তোর সন্ধ্যামালতীর কাছে? এখন আমি তোর সন্ধ্যামালতীকে কি জবাব দিব? এটুকু বলতে গিয়ে অরুণের চোখের পাতা বেয়ে কয়েক ফোঁটা পানির শুকনো রাস্তার উপর টপ করে পড়ে। পেরিয়েছে দুদিন। বাংলাদেশের প্রতিটি চ্যানেলে দেখানো হচ্ছে ঢাকা উত্তর মহানগরের সাবেক সভাপতি আকাশ নওয়ান হেলিকপ্টার ক্র্যাশে মৃত্যুবরণ করেছে। হেলিকপ্টার চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে, যার দেহের অবস্থা ছিল ভয়াবহ। তবে আকাশের দেহ কেউ উদ্ধার করতে পারেনি। সকলের ধারণা আকাশের দেহ অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে তাকে শনাক্ত করা যায়নি। সন্ধ্যা ঘরের এক কোণায় চুপচাপ হাঁটু মুড়ে বসে আছে। এই দুদিন না ঠিক করে খেয়েছে, না তো কারোর সাথে কথা বলেছে। ঘরের একটি কোণায় মিডিয়াম সাইজের একটি বক্সটি কিছুক্ষণ আগে অরুণ তাকে দিয়ে গিয়েছে। আকাশের গাড়িতে ছিল ওটা। সেদিন আকাশ হেলিকপ্টারে চট্টগ্রামে যাওয়ার সময় বক্সটি সাথে নিতে ভুলে গিয়েছিল। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে বক্সটির সামনে বসলো। বক্স খুলে ভেতর থেকে সবকিছু বের করে এক এক করে, যেখানে 5টি সাদা শাড়ি, 10টি আলতার কৌটা, 4 ডজন চুড়ি, 1 জোড়া রূপোর নূপুর, 1 পাতা কালো ছোট্ট টিপ আর সব শেষে একটি খাম পায়। সবগুলো বক্স থেকে মেঝেতে নামিয়ে রেখেছে, তবে খামটি ডান হাতে ধরে রাখা। কাপা হাতে খামের ভেতর থেকে একটি চিঠি বের করে। খাম মেঝেতে রেখে ধীরে ধীরে চিঠির ভাঁজ খুলে মেলে ধরে সামনে। প্রিয় সন্ধ্যামালতী, জীবনে প্রথমবারের মতো কোনো নারীর কাছে চিঠি লেখার জন্য কাগজ কলম নিয়ে বসেছি। কিভাবে শুরু করব জানি না, কিন্তু প্রতিটি শব্দের সঙ্গে বুকের ভেতর তীব্র ঝড় বইছে। মনের কোণে জাগছে অচেনা অনুভূতির ঢেউ, শরীরে বইছে অন্যরকম শিহরণ। সন্ধ্যামালতী, মনে আছে কি একদিন তুমি বকুল গাছতলার নিচে ফুল কুড়াচ্ছিলে? দীঘল কেশ মাটিতে নুয়ে পড়েছিল, বাতাসের তার গন্ধ ছড়িয়ে যাচ্ছিল। আমি তখন বাতাস থেকেই তোমার চুলের ঘ্রাণ নিচ্ছিলাম। মুগ্ধ নয়নে দেখছিলাম সেই দৃশ্য। কেন যে দেখছিলাম জানি না। কবে কখন কিভাবে তোমায় ভালোবাসলাম বুঝলাম না, তবে ভালোবাসলাম। তোমাকেই ভীষণ রকমভাবে ভালোবাসলাম, অথচ প্রকাশ করার ভাষা আমার জানা ছিল না। নয়তো তোমার প্রতি আমার তখনকার অনুভূতি বা ভালোবাসাকে নিজের কাছে নিজেই ধরা দিতাম না। তারপর তুমি হঠাৎ ভাইয়ের সঙ্গে কোথায় যেন হারিয়ে গেলে। সেদিন থেকে তোমার প্রতি আমার টান অসহনীয় হয়ে উঠল। ভালোবাসা নামক সুতোর অমোঘ বন্ধনে আমায় বেঁধে ফেলল। তুমি জানো সন্ধ্যামালতী, সেই থেকে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি তোমাকে। যে আমি কখনো কোনো মেয়েকে নিয়ে ভাবিনি, আমার মনে কখনো কোনো নারীর জন্য দুর্বলতা জাগিনি, সেই আমি তোমার জন্য পাগল প্রায় হয়ে ছটফট করেছিলাম। তারপর হঠাৎ শুনলাম তুমি আগুনে পড়ে গেছো। তখন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজের অস্তিত্বকে ভুলে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম তখন। পুরো 1 বছর জীবন্ত লাশ হয়ে বেঁচেছি। সেই দিনগুলোর কথা কখনো স্মরণ করতে চাই না। ভেবেছিলাম আর কখনোই হয়তো তোমার দেখা পাবো না,
কিন্তু আল্লাহর অশেষ রহমত, পরবর্তীতে আবারও তোমার দেখা পেলাম। কিন্তু দুর্ভাগ্য আমার, আবারও তোমাকে ছেড়ে এত দূরে চলে এলাম। তুমি কেন আমায় না জানিয়ে অপারেশন করলে শোনাবো? আমি তো তোমার কণ্ঠ শুনতে চাইনি। চেয়েছিলাম শুধু তুমি বেঁচে থাকো, চিরকাল আমার পাশেই থাকো। তুমি কেন এমন করে নিজের জীবনের ঝুঁকি নিলে? যদি তোমার কিছু হতো, আমি কিভাবে বাঁচতাম? কাকে নিয়ে বাঁচতাম বলো? এতটা স্বার্থপর কেন হলে তুমি? আমি এই দূর দেশে এসে একটুও ভালো নেই জানো সন্ধ্যা মালতী। প্রতিটি মুহূর্ত তোমায় প্রখরভাবে মিস করি। আমার বুকের আগুন নিভবে না যতক্ষণ তোমায় চোখে না দেখি, যতক্ষণ তোমার কণ্ঠ না শুনি। আমি খুব দ্রুত ফিরে আসবো তোমার বুকে। অনেকদিন পর তোমাকে দেখবো ভাবতেই বুকের ভেতর কেমন অদ্ভুত আলোড়ন কাজ করছে। জানি না তোমার চোখে কতটা বদল এসেছে, তোমার চাহনি আরও কতটা মায়াবী হয়েছে, কিন্তু আমি আজও সেই আগের মতোই মনে রেখেছি তোমার হাসি, যা এক মুহূর্তেই আমার সমস্ত ক্লান্তি দূর করে দেয়। মনে আছে তোমার লম্বা চুলের সেই বেনি, সেই খোলা চুলের ঘ্রাণ, বকুলমালার সুগন্ধ, শরীরের সেই কোমলতা, শিহরণ জাগানে সেই তোমার করা হাতের ইশারা, তোমার রক্তিম মুখকে, তোমার শান্ত স্বভাব, তোমার মুখের চাহনি, সবকিছু আজও আমার হৃদয়ে অমলিন। এই কদিন তোমায় না দেখে যেন সময়টাই থেমে গিয়েছিল। শীতল ভোরে, রাতের নিস্তব্ধতায় কিংবা বৃষ্টির দুপুরে প্রতিবারই তুমি এসে ভেসে উঠেছ মনে। আমার মনের এই অসীম অস্থিরতার কারণ একমাত্র তুমিই সন্ধ্যা মালতী। আগামীকাল তোমার সঙ্গে দেখা হবে ভেবে আমার চোখে পৃথিবীটা হঠাৎ করে যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। কিন্তু গত রাতের ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন আমার সেই মিষ্টি স্বপ্নকে কালো মেঘে ঢেকে দিয়েছে। সন্ধ্যা মালতী, আমি ভীষণ ভয় পাচ্ছি। তোমাকে কি আগের মতো আলতো করে জড়িয়ে ধরতে পারবো? তোমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে পারবো? তোমার সমস্ত মুখে আমার ঠোঁটের উষ্ণ স্পর্শ সরিয়ে দিতে পারবো? তোমার ভেতরে যে আমার অস্তিত্ব আছে তাকে চোখে দেখতে পারবো তো? লাইনটি লিখতে গিয়ে শব্দ করে হেসে ফেলেছি। চোখের কোণে পানীয় জমল খানিক। আমার সোনা বউটা আমার অংশ ধারণ করেছে তার পেটে। আমি বাবা হব সন্ধ্যা মালতী। আমার সন্ধ্যা মালতীর বাচ্চার বাবা হব আমি, আর আমার সন্ধ্যা মালতী আমার বাচ্চার মা হবে। আমি তোমাকে কিভাবে বোঝাই এই অনুভূতি? আমার সুখের রানী তুমি সন্ধ্যা মালতী। উফ, তোমাকে জড়িয়ে ধরতে পারছি না কেন বউ? একটা টাইট হাঁক দিয়ে দিলাম শোনাবো। নাও, নেক্সট টাইম যত বড় অভিমানী করি না কেন, বাংলাদেশের বাইরে পা রাখবো না। আমার সন্ধ্যা মালতী, আমি তোমার মুখ থেকে এই সুসংবাদ পাওয়ার পর তুমি এই চিঠি পড়বে, তাই তোমার সারপ্রাইজ নষ্ট হলো না বউ। তোমার পাতানো ভাই নিয়াজ আমাকে কিছুক্ষণ আগে এই খবরটি দিয়েছে। ওকে 4টে থাপ্পড় দিও। আমার সোনা বউয়ের সারপ্রাইজ পুরো ঘেটে দিয়েছে বেয়াদবটা। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আমাদের অস্তিত্বকে খুব যত্নে বড় করবে, বুঝেছো সোনা বউ? আমার অনুপস্থিতিতেও ভাববে আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছি। বাস্তবে না থাকলেও তোমার অস্তিত্বে আমি মিশে আছি। জানি সারা জীবন এভাবেই থাকবো। আমার সন্ধ্যা মালতীর খাঁটি ভালোবাসা এতদিনই বুঝেছি। আমাদের অংশকে এভাবেই মানুষ করবে, সেজন্য আমার সন্ধ্যা মালতীর ভেতর থাকা অফুরন্ত গুণ রপ্ত করে। আমার সন্ধ্যা মালতীর সকল মায়া যেন আল্লাহ আমার বাচ্চার ভেতর ঢেলে দেয়। দেখো কেমন পাগল আমি, কী সব আবল তাবল ভাবছি। আমি তো আগামীকালকেই তোমার সঙ্গে দেখা করব। হাজারো অভিমানের পরিসমাপ্তিতে এবার আমাদের ভালোবাসার নতুন সূচনা হবে। তোমাকে আবারও আমার বুকে আগলে রাখব। সন্ধ্যা মালতী, আমি আর একটু অপেক্ষা করতে পারছি না। এই সময়টুকু কেন পার হচ্ছে না? কেন এই কয়েক ঘন্টার অপেক্ষা তো দীর্ঘতর মনে হচ্ছে? তীব্র ইচ্ছে করছে তোমাকে দেখতে, সামনে থেকে কণ্ঠ শুনতে। মনে হচ্ছে কয়েক হাজার বছর হয়েছে তোমাকে দেখিনি। এত তৃষ্ণা কেন পাই শোনাবো? জানি না আমাদের পথ চলা কতটা দীর্ঘ হবে, কিন্তু জানি আমি তো আর তোমাকে হারাবো না। আমি আসছি সন্ধ্যা, খুব তাড়াতাড়ি আসছি। তবুও জানি না এই কয়েক ঘন্টা কিভাবে কাটবে। আমি তোমাকে দেখতে পাবো তো সন্ধ্যা মালতী? অন্তত একবার হলেও এই জীবনে তোমার কণ্ঠ শুনতে চাই। দেখো আমি কতটা সন্ধ্যা মালতীর পাগল। লিখতে লিখতে চোখ ভিজে গেল, নিঃশ্বাস আটকে আসছে। আজ আর লিখতে পারছি না শোনাবো। আমি আসছি, খুব দ্রুতই আসছি। তোমাকে জ্বালানোর জন্য, তোমাকে বিরক্ত করার জন্য, তোমার কণ্ঠ শোনার জন্য, তোমার কণ্ঠ শোনার জন্য, আর আমাদের সন্তানের অস্তিত্বের সুসংবাদটা তোমার মুখ থেকে শুনতে। ইতি, তোমার শুভ্র পাঞ্জাবিওয়ালা।
পুরো চিঠিটি পড়তে গিয়ে সন্ধ্যার চোখ থেকে কয়েক হাজার ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে তার হদিশ নেই। তবে হাতের রঙিন কাগজটি ভিজে চুপচুপে হয়ে গিয়েছে। সন্ধ্যার শরীর কাঁপছে। কাপ্পা হাতে শাড়িসহ প্রতিটি জিনিস দোহাতে বুকে চেপে সন্ধ্যা ফুপিয়ে কেঁদে উঠল। কতবার যে উচ্চারণ করলো, শুভ্র পাঞ্জাবিওয়ালা, শুভ্র পাঞ্জাবিওয়ালা, শুভ্র পাঞ্জাবিওয়ালা, আমার শুভ্র পুরুষ। আপনি সত্যি আর আসবেন না, তাই না? আমাকে কেন নিয়ে গেলেন না আপনার সাথে? আমি মরে যাচ্ছি, আমায় বাঁচান। আপনি ফিরে আসুন আকাশ। সৌম্য হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। ইরাকে আইসিইউতে রাখা হয়েছে। ডক্টর সেভাবে কিছুই বলেনি ইরার ব্যাপারে। ইরার জ্ঞান ফেরেনি এখনো। সৌম্য এগিয়ে এসে আইসিইউ এর দরজার সামনে দাঁড়ালো। ভেতরে ইরার মা ইরার মাথার কাছে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আর ডক্টর ইরাকে চেক আপ করছে। সৌম্য ইরার মুখের দিকে চেয়ে আছে। ইরার মুখের ডান পাশ পুরোটা সহ বাম দিকেরও কিছু অংশ খুব বাজেভাবে পড়ে গিয়েছে। সৌম্যর চোখে ভাসল ইরার হাস্যোজ্জ্বল মুখ। ইরা অতিরিক্ত ফর্সা হওয়ায় মেয়েটার মুখ থেকে যেন উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ত। সেই মুখে আজ কালো আস্তরণ পড়ে গিয়েছে। কিছু সময় পর ভেতর থেকে ডক্টর বেরিয়ে আসে। সৌম্য ডক্টরের দিকে তাকালে ভদ্রলোক বলেন, আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না। পারবেন না তা না, যদি তিনি কখনো সন্তান সম্ভব হয় তবে তিনি বাঁচবেন না। সৌম্য স্বাভাবিক চোখে চেয়ে রইল ডক্টরের দিকে। ডক্টর সৌম্যর দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল। তিনি হয়তো সৌম্যকে এমন স্বাভাবিক দেখে অবাক হলো। সৌম্য গলা ঝেড়ে বলে, আর? ডক্টর অবাক হয়ে তাকিয়ে রইল সৌম্যর দিকে। কোনো হাজব্যান্ড বাবা হতে পারবে না এই খবর পেয়ে তো স্বাভাবিক কিভাবে থাকতে পারে, সেটাই বুঝতে পারছে না সে। সৌম্য ডক্টরের রিয়েকশন দেখে মৃদু হাসলো। ডক্টর অবাক হয়ে বলে, আপনি বাবা হতে পারবেন না মন খারাপ না করে হাসছেন। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে আমার বাবা হওয়ার ইচ্ছে অনেক বেশি ছিল। ইচ্ছেটা পূরণ হয়ে গেলে আমার ভাগ্যের সাথে বেমানান লাগতো। এরপর মনে মনে বিড়বিড় করে, আমার আর বনুর জীবন অপূর্ণতাতেই মানানসই। ডক্টর অবাক হয়ে দেখল সৌম্যকে। সৌম্যর কথায় ঠিক কতটা আক্ষেপ ছিল। সৌম্য জিজ্ঞেস করে, ইরাবতীর জ্ঞান ফিরবে কবে? ডক্টর উত্তর করে, এখনো বলা যাচ্ছে না। সৌম্য মলিন মুখে উত্তর দেয়, ও। এরপর বলে, নিয়াজ ভাইয়া কেমন আছে? ডক্টর দীর্ঘশ্বাস ফেলল। গত দুদিন আগে আকাশের অবস্থার কথা শুনে নিয়াজ অসুস্থ হয়ে গিয়েছিল। ডক্টর জানায় এখন নিয়াজ ভালো আছে। সৌম্য আর কিছু বলল না। এগিয়ে গিয়ে আবারও করিডোরে দাঁড়ায়। অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকায়। ধীরে ধীরে সৌম্যর চোখ ঝোড়া ঝাপসা হয়। তার মনে হলো একটি ছোট্ট বাচ্চা মেয়ে শূন্য আকাশে হেসে খেলে বেড়াচ্ছে। আল্লাহ চাইলে সে মেয়েটির বাবা হতে পারত, কিন্তু আল্লাহ তো চায় না। সৌম্য মলিন মুখে আওড়ায়, আমার ইরাবতীকে শুধু আমার বুকে রেখো আল্লাহ, আর আমার বোনকে ধৈর্য দিও। আমার আর কিচ্ছু লাগবে না। ছেলেটির নিঃশ্বাস চলছে কিভাবে আমি নিজেই জানি না। ওকে বাঁচানো সম্ভব না। পুরো শরীরের কিছু ভালো আছে বলে তো মনে হয় না। ওকে বাঁচানোর জন্য এরকম করছে কেন? ওকে। সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে একটি ছেলে বসা, যার পরনে কালো পোশাক। বয়স 30 হবে। গায়ের রং অত্যাধিক ফর্সা। চোখ মুখ শক্ত তার। ছেলেটি তীক্ষ্ণ চোখে তার সামনে দাঁড়ানো লোকটির পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলায়, যে মাত্র কিছু বাণী তার দিকে ছুড়ে দিয়েছে, যা ছেলেটির পছন্দ হয়নি। ছেলেটি তার পিছনে গুজে রাখা একটি পিস্তল বের করে ডান হাতের কয়েক আঙুলের সাহায্যে পিস্তলটি ঘোরাতে ঘোরাতে গম্ভীর গলায় বলে, এভি আমার জান। পাশ থেকে একজনের কথা জেডি এর কানে ভেসে আসে, এই লোক গে নাকি? ছেলেদের জান মেয়েরা হয় শুনেছি, আর এই ছেলের জান দেখি আরেক ছেলে। কথাটা শুনতেই জেডি এর ঘাড় সাথে সাথে ডান দিকে ঘুরে যায়। যে কথাটি বলেছে সেসব প্রত্যেকে কিছু বোঝার আগে জেডি লোকটির কপালের মাঝ বরাবর শুট করে দেয়। এখানে কি হলো ব্যাপারটি বুঝতেই প্রত্যেকের কয়েক সেকেন্ড সময় লেগে গেল। লোকটি সামনের দিকে ধপ করে পড়ে গেলে সকলের টনক নড়ে। জেডি তার গার্ডদের উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে, এটাকে এখান থেকে সরা। জেডি এর কথা মেনে কয়েকজন কালো পোশাক পরা লোক মেঝেতে পড়ে থাকা লোকটিকে টেনে নিয়ে গেল। জেডি চেয়ার থেকে উঠে এসে তার সামনে দাঁড়ানো অর্ধবয়স্ক ডক্টরের সামনে দাঁড়িয়ে বা হাতে লোকটির কলার টেনে ধরে। ডান হাতে পিস্তল লোকটির গলায় চেপে ধরে সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে বলে, প্রয়োজনে ওর পুরো বডির প্রতিটি পার্ট এক্সচেঞ্জ করবি তোর সাথে, বাট ওকে বাঁচাবি অ্যাট এনি কস্ট। আদারওয়াইজ তোর পুরো 24 গোষ্ঠীকে হেলিকপ্টারে উঠিয়ে সেই হেলিকপ্টার সহ আরো 50টা হেলিকপ্টার তোদের ওপর ক্র্যাশ করাবো। ভদ্রলোক যদিও জেডিকে খুব ভালো করেই চেনে,
কিন্তু একে তার ছেলের বয়সী মনে করে মাঝে মাঝে অনেক কিছুই বলে ফেলে, যা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নেয়। লোকটি ঢোক গিলে বলে, ঠিক ঠিক আছে। জিডি লোকটির কলার ধরে অপারেশন থিয়েটারের দিকে বড় বড় পায়ে এগোয়, ডান হাতে পিস্তল ধরে রাখা। ডক্টর বারবার ঢোক গিলছে। ভেতরে গিয়ে যদি দেখে সেই ছেলে মরে গিয়েছে, তবে তার আর তার ফ্যামিলির সকলের আজকে শেষ দিন সে বুঝে গেছে। রাত 1টার কাছাকাছি। আকাশের দেওয়া শাড়ির মাঝ থেকে একটি শাড়ি সন্ধ্যা পড়েছে। দুহাত ভর্তি চুড়ি পড়েছে, দু পায়ে আলতা পড়েছে। আকাশের দেওয়া নূপুর পড়তে ভোলেনি, কপালে কালো টিপ। চারিদিকে অন্ধকার। সন্ধ্যা দাঁড়িয়ে আছে আকাশদের সুইমিং পুলের পাশে, দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন সুইমিং পুলের টলটলে পানিতে। তার বিয়ের প্রথম দিকে আকাশের সাথে কিছু স্মৃতি ভাসল মেয়েটার চোখে। ইতোমধ্যে চোখ জোড়া ঝাপসা হতে শুরু করেছে। ধরনের বুকে বাতাস বইছে, ধীরে ধীরে বাতাসের বেগ বাড়ছে। সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত খোলা চুলগুলো বাতাসের বেগে দুলতে থাকে। শাড়ির আঁচল এদিক ওদিক হয়। সন্ধ্যার মাঝে ভাবান্তর নেই, না আছে কোনো ভয়। দৃষ্টি এখনো সুইমিং পুলের টলটলে পানিতে। হঠাৎই ঝপঝপ বৃষ্টির ন্যায় সন্ধ্যার দু চোখ ভেদ করে ঝপঝপ করে শব্দহীন নোনা জল গড়ায়। আজ কি তার পাশে আকাশের দাঁড়িয়ে থাকার কথা ছিল না? তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকার কথা ছিল না? দুজন বসে গল্প করে রাত পার করার কথা ছিল না? কিন্তু এসব কিচ্ছু হয়নি। সন্ধ্যা বিড়বিড় করে, আপনি আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কেন হারিয়ে গেলেন আকাশ? আপনি আকাশের বুকে, আমি সন্ধ্যা নামতে পারলাম না। আমি নামার বুক আমার মাথার নিচ থেকে কেড়ে নিলেন। যখন হারিয়েই যাবেন, তবে আমার অন্তরে কেন এত ভালোবাসা ঢেলে দিয়ে গেলেন শুভ্র পুরুষ? কথাগুলো বলে অঝোর ধারায় কাঁদে সন্ধ্যা। প্রায় অনেকক্ষণ পর সন্ধ্যা নিজেকে সামলায়, নিজেকে শান্ত করে, শক্ত করার চেষ্টা করে। মাথা উঁচু করে দূর আকাশ পানে তাকায়। বাঁ হাত তার পেটে রেখে ঢোক গিলে বলে, আমি আপনার অংশকে আপনার মতো করেই তৈরি করব আকাশ। এরপর সময় নিয়ে সন্ধ্যা নিজেকে সামলায়, কান্না গিলে নেয়। সন্ধ্যা পিছন বরাবর কেউ একজন দাঁড়িয়েছে। অন্ধকারে সাদা চোখের মণি দুটো জল জল করছে ছেলেটির, যে সন্ধ্যার কানে ফিসফিস কণ্ঠে বলে ওঠে, আগে আকাশের সোনা বউ ছিলে, এখন আমার সোনা পাখি হবে। ওয়েলকাম টু মাই সোনা পাখি। কথাটা শুনতেই সন্ধ্যার অন্তরাত্মা কেঁপে ওঠে। সন্ধ্যার সাথে সাথে উল্টো ঘুরে দাঁড়ায়। সন্ধ্যার দৃষ্টি আটকায় অন্ধকারের মাঝে সাদা চোখ, জল জল করা দুটো। ছেলেটির মুখে রুমাল বাঁধা। সন্ধ্যা ঢোক গিলল। ছেলেটি বোধহয় হাসছে, চোখ দুটো তো তাই বলছে। সন্ধ্যা কাপা কণ্ঠে বলে, কি আপনি? লোকটি সন্ধ্যার দিকে এগোয়। সন্ধ্যা পিছয়। সন্ধ্যা সুইমিং পুলের একদম কিনারায় গিয়ে দাঁড়ায়। একটু সরতেই সুইমিং পুলে পড়ে যেতে নিলে সন্ধ্যার সামনে দাঁড়ানো ছেলের সন্ধ্যার হাত ধরতে নেয়। তার আগেই সন্ধ্যা ডান হাত উঠিয়ে লোকটির কাঁধ বরাবর জোরে সোরে একটি বাড়ি দেয়। ফলস্বরূপ তার হাতের কাচের চুড়ি ভেঙে তার সহ লোকটির কাঁধে বিঁধে যায়। সন্ধ্যা একই সাথে বাঁ হাতে লোকটির গায়ের জোরে ধাক্কা দেয়, যেন লোকটি তাকে ধরতে না পারে। লোকটি সত্যিই সন্ধ্যাকে ধরতে পারল না। সন্ধ্যা পিছন দিকে হেলে ভরা সুইমিং পুলের উপর পড়ে যায়। হেলে পড়ে যাওয়ার সময়টুকুতে সন্ধ্যা কঠোর স্বরে বলে, সন্ধ্যা মালতীর দেহে যতদিন প্রাণ থাকবে, ততদিন সে শুধু তার শুভ্র পুরুষের সোনা বই থাকবে। সন্ধ্যা পানির তলায় তলিয়ে যেতে যেতে মনে মনে ওড়ায়, আপনার অস্তিত্বকে আমি যে কোনো মূল্যে রক্ষা করব আকাশ, কথা দিলাম। আপনি বেঁচে থাকলে আমাদের আবারও দেখা হোক, নয়তো ওপারে আমাদের দ্রুত সাক্ষাৎ হোক। প্রথম খণ্ডের সমাপ্তি। অন্তদোহনের দ্বিতীয় খণ্ডের পরবর্তী নাম আমি তার সন্ধ্যা মালতী হবে।